আপনি একজন সামরিক ব্যক্তি, আপনাকে আমরা সামরিক ব্যক্তি হিসেবে ট্রিট করবো, এবং আপনাকে আমি এবার সামরিক কিছু প্রশ্ন করবো, মানে আমরা আপনার কাছে জানতে চাইবো, কারণ আমরা সামরিক ব্যক্তি নই, এবং ভারতের মাইন্ড সেট আপ আপনার বক্তব্যের মাধ্যমে কিছু প্রকাশ হবে বলে আমরা ধারণা করি, যেটা বাংলাদেশে যারা রাজনীতি সচেতন তারা যেন বুঝতে পারে এবং অনুধাবন করতে পারে, এমনকি আমাদের পক্ষের বিপক্ষের সবাই যেন বুঝতে পারে। বা সামরিক, আপনি একজন সামরিক ব্যক্তি হিসেবে আপনার কাছে আলোচনা চলতে চাই। এই যে আমাদের, যেমন আপনি বললেন যে ডক্টর ইউনূসকে আগে আপনি মহান ব্যক্তি মনে করতেন, অত্যন্ত যোগ্য মনে করতেন এই ব্যাপার, তেমনি আমি বলি তিনি আসার আগেই বলেছিলেন চিকেন নেক দখল করবে। তো এই যে তারা যদি মনে করে যে পাকিস্তানের সহযোগী, আপনি যেটা বলেছেন এবং এটা সত্য, বাংলাদেশ এখন আইএসআই এর ঘাঁটি, এখন বাংলাদেশ আর্মি, বাংলাদেশ পুলিশ সব এখন পাকিস্তানময় হয়ে গেছে। মানে ভারতের লোক তো দূরের কথা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের লোক এসে থাকতে পারে না, কিন্তু পাকিস্তানি লোকেরা বিনা ভিসায় আসতেছে, তাদের জাহাজ, পানির জাহাজ, আকাশপথের জাহাজ সব বিনা চেকে আসে। তো তারা যদি এরা সত্যি এই কাজটা করে, যেমন অনেকে মনে করতেছে, এমনকি জামাতের যে নেতা আবু তাহের কি যেন নামে ভুলে গেছে, তিনি বলেছেন যে তাদের 50 লক্ষ যোদ্ধা আছে, 25 লাখ জিহাদি আন্ডারগ্রাউন্ডে, 25 লাখ প্রকাশ্যে, এবং তারা বলছে যে আমরা দোয়া করি ভারত আক্রমণ করুক। তো এই বিষয়গুলো নিয়ে আপনার ধারণা এবং মন্তব্য, এবং বিশ্লেষণ সামরিক ব্যক্তি হিসেবে প্লিজ। ফরিদ ভাই, প্রথমেই বলি যে জামাত অথবা যে জঙ্গিরা আছে, যাদের অনেক জায়গায় জঙ্গিদের ট্রেনিং চলছে বাংলাদেশে, আমরা নিশ্চিতভাবে জায়গাগুলো জানি, কোথায় কোথায় ক্যাম্প চলছে। কিছু ক্যাম্পের ডিটেলস আমাদের ন্যাশনাল রাষ্ট্র যে সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালজি আপনাদের সাহেবকে, খালিদুর রহমান সাহেবের হাতে দিয়েছে, এবং একটা দেখানোর জন্য আপনারা জানেন, প্রত্যেকেই জানেন, 3-4 দিন আগে, এই 6 দিন আগে কুমিল্লায় একটা জায়গায় ওরা একটা রেড করেছিল, কিন্তু কিছুই সেইভাবে করেনি, দেখানো, টিভির পর্দায় দেখানো, পোর্টালদের দেখানো যে কিছু জায়গায় ঘেরানো, তারপর ছেড়ে দেয়। এবং আপাতত বাংলাদেশের 13টা জায়গায় ক্যাম্প, এই বিশেষ ক্যাম্প চলছে, যেখানে আইএসআই প্রশিক্ষণ দিচ্ছে, পেছনে সিআই এর মদত আছে, আপনিও জানেন, আমরাও জানি, আপনিও ইতিমধ্যে জানেন। আমি এই জন্য একটু প্রথমে ভূমিকাটা বলে নিলে তাহলে সুবিধা হবে। আপনাদের চট্টগ্রামে যে বন্দর আছে, ওটা মার্স্ক, MAERS, একটা বড় কোম্পানি, যারা কন্টেনার, তাদের এটার হাতে তুলে দিয়েছে। এবং মার্সকে যখন ভেতরে যাবেন, মার্স যদি আপনারা দেখেন, তানভীর সাহেব আছেন, উনি অধ্যাপক, আপনি আছেন, এবং যারা দর্শক দেখছে এটার মধ্যে যান, এই মার্স কোম্পানি কাদের, আমরা ডিপ স্টেট বলি, ডিপ স্টেটের কথা বলি। এই মার্স কোম্পানির মধ্যে দুটো বড় নিবেশকারী আছে, নিবেশ করে, তার মধ্যে একজন হচ্ছে ভ্যানগার্ড, একজন হচ্ছে ব্ল্যাকস্টোন, নামগুলো মনে রাখবে। এদের নোংরা টাকা যেটা বলে ডার্টি মানি, এদের কয়েক হাজার কোটি ডার্টি মানি আছে, এবং এই ডিপ স্টেট এই সব কোম্পানির মাধ্যম দিয়ে কাজ করে। ওরা তো সোজা ঢুকতে পারবে না, তাদের নির্ধারিত একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য করার জন্যই তার আগে সেন্ট মার্টিন চেয়েছিল। যখন আপনাদের, আমি আজকের দিনে বলি, আমাদের আপা শেখ হাসিনা আজকেও বাংলাদেশের প্রধানমন্ত্রী, কারণ উনি তো রিজাইন করেননি। তো আমি বলবো না উনি আজকেও বাংলাদেশের প্রধানমন্ত্রী। যখন ছিলেন, বাংলাদেশকে উনি বিক্রি হতে দেননি। যখন ডোনাল্ড লু আপনাদের দেশে এসেছিল, রাষ্ট্রে এসে সেন্ট মার্টিন চেয়েছিল, উনি বলেছেন আমার রাষ্ট্র আমি বিক্রি করব না। এবং যা কথোপকথন হয়েছে, আমি আর ইতিহাসে যাচ্ছি না, ওনাকে পগার পার করেছিল, উনি চলে গেছিলেন। তারপর ঘটনাক্রমে যেসব ঘটনা ঘটেছে আমরা প্রত্যেকে জানি, আমি সেই জিনিস আবার রিপিট করছি না। কে কে কিভাবে, কার কি ভূমিকা ছিল, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এই মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকার, আপনি যে অ্যাডজেক্টিভটি ইউজ করলেন, নিশ্চিতভাবে করবেন। আমরাও চাই না এই অন্তর্বর্তী সরকার বলে কিছু একটা বস্তু আপনাদের সংবিধান দেয় বলেও আমি সেটা জানি না। সেই অন্তর্বর্তী সরকারের এই ইউনূস ভাই চলে গেল চীনে, এবং চীন থেকে ফেরার পরই বলল 7টা উত্তর পূর্ব ভারতের রাজ্য হচ্ছে ল্যান্ডলকড, এবং বঙ্গোপসাগরের পিতা নাকি মোহাম্মদ ইউনূস। আমি তো জানতাম সাগর, দিঘি, পৃথিবীর, আপনি আল্লাহ বলুন, আমি ভগবান বলি, সে হচ্ছে তাই মালিক একজন। আমরা মালিকটা আমরা জানি না, ওই জন্য আমরা যখন জানি না, তখন আমরা আকাশের দিকে তাকাই।
সে আপনি যে ভাষায় বলেন, আমি অন্য ভাষায় বলি, আপনি একরকম ভাষায় বলবেন, এই জায়গাটা একই। কিন্তু এ বলছে নাকি উনি নাকি বঙ্গোপসাগরের পিতা, বঙ্গোপসাগর নাকি ওনার আয়ত্তের মধ্যে আছে। এবং এই যে আমরা একটা ভারতবর্ষে কথা বলি, মুঙ্গেরি লাল কি হাসিন স্বপ্নে, আপনি স্বপ্ন দেখেন, আপনি স্বপ্ন দেখেন, তানভীর সাহেব স্বপ্ন, যদি তানভীর সাহেব জানি না স্বপ্ন দেখে কিনা, আমার বলা উচিত নয়, রাত্রিরে ঘুমিয়ে মানুষ স্বপ্ন দেখে, আমি দেখি মাঝে মাঝে ভোর রাত্রি আমি ভালো স্বপ্ন দেখি, ভালো স্বপ্ন, কারণ আমার চিন্তাটা ভালো, আমি আমি কারোর সম্বন্ধে খারাপ চিন্তা করি না। কিন্তু ইনি তো দিনের বেলা দিবাস লোকে, মানে চোখটা বড় বড় খুলে ইনি স্বপ্ন দেখছেন ভারতকে ভাঙার। অ্যাকচুয়ালি এটা ওনার স্বপ্ন না, ওনার মুখ এবং ওনার মাথার মধ্যে ঢুকে আছে আইএসআই এবং মার্কিন যুক্তরাষ্ট্র, সিআই এজেন্ট ঢুকে, যেমন যেমন র্যাডিক্যালাইজ করা হয়, ধর্মান্ধ করা হয়, ইন্ডক্ট্রিনেশন করা হয়। যেমন আমাদের দিল্লি ব্লাস্ট হলো, কয়েকটা ডাক্তার যারা ভারতীয় নাগরিক, তাদের ইন্ডক্ট্রিনেশন করা হলো, সেই জেহাদ ইন্ডক্ট্রিনেশন, জামাতদের ইন্ডক্ট্রিনেশন। একইভাবে মোহাম্মদ ইউনিস আর নর্মাল সেই যে নোবেল পেয়েছেন, এই আজকাল সত্যিকারের সুদখোর ইউনিস হয়ে গেছে। এবং তার মাথায় যে চিন্তাধারা, তার চিন্তাধারা একটাই, যে ভারতকে ভাঙা। এবং উনি স্বপ্ন দেখছেন দিনের বেলা যে এই সাতটা রাজ্য ভেঙে দেবে এবং এবং চিকেন নেক দখল করবে। চিকেন নেকে আমাদের সবচেয়ে যেটা কম দৈর্ঘ্য, ওটা 22 কিলোমিটার। আপনি ফরিদ ভাই বলুন, আমি ভারতীয়, আমার জানি না আপনাদের শুনলে এটা ভালো লাগবে না, আমরা বন্ধুত্ব সৌহার্দ্য রিলেশনশিপ ছিল, আমরা আন্তর্জাতিক কূটনীতিক হিসেবে আমাদের পলিটিক্যাল এবং বাণিজ্যিক ভাবে আমাদের স্ট্রং রিলেশন ছিল, এতদিন চলে আসছে, 71-এর পর থেকে আজ অব্দি। আমি কোনো খারাপ কথা ইউজ করতে চাই না বাংলাদেশ, কিন্তু বাধ্য হয়ে এই 22 কিলোমিটারটা যদি 120 কিলোমিটার রংপুরও চলে আসে ভারতের মধ্যে, এটা কি মোহাম্মদ ইউনিস এটাকে আটকাতে পারবে? মোহাম্মদ ইউনিসকে আটকাতে পারবে? এই কোর হেডকোয়ার্টার যেগুলো ঘিরে আছে সেখানে কি আটকাতে পারবে? 71, 48, 65 পশ্চিমে দেখেছে, কার্গিল দেখেছে, অপারেশন সিন্দুর দেখেছে। যদি আপনি ওভারঅল মিলিটারি গ্লোবাল ইন্ডেক্স বলবেন, উনি তো, আপনি তো ভারতের সামরিক বাহিনী এত বড় বড় কথা বলছে, আচ্ছা আমি বড় কথা বলবো না, বা পৃথিবীর মিলিটারি গ্লোবাল ইন্ডেক্স, ভারত 4th নম্বর, পাকিস্তান 12 নম্বর, বাংলাদেশ 35 নম্বর। তো এত আনইভেন, একটা তো দাঁড়িপাল্লাতে সমান সমান হবে, 19-20 হলে তাহলে লড়াই করবেন, 50,000 আমি কলকাতায় দুপুরে খাবো, এই করবো, এই কথাগুলো। আমি আবার বললাম, যারা দায়িত্বশীল, যারা দায়িত্ববান, তারা এইভাবে কথা কেউ বলে না। আর আরেকদিকে দেখুন, আমাদের ওইখানে মোল্লা মুনির আছে, সে খালি বলে আমি অ্যাটম বোম মেরে দেবো, নিউক্লিয়ার মেরে দেবো। এই কথাগুলো কি মানব সভ্যতার মধ্যে, এই কথাগুলো কোনো সামরিক বাহিনীর লোক ইউজ করেন? আমি তো দেখিনি। আমার যারা সিনিয়র জেনারেল আছে, আই হ্যাভ নেভার হার্ড যে আমি অ্যাটম বোম, নিউক্লিয়ার বোম, এত লুজ কথা কারোর মুখ থেকে বেরোতে পারে। কিন্তু আমরা শুনছি, আমরা শুনছি এবং আমরা হাসছি।